ঘুম থেকে উঠে ঝুল বারান্দাটা আর ডাইনিং রুমটা ঝাঁট দিয়ে এই পারের রুমে চলে এসেছি। গতকাল বিকেলবেলা বেরিয়ে কিন্তু সার্ফের প্যাকেট নিয়ে এসেছিলাম। আজকে একটু কাঁচা ধোয়া করব। সার্ফের প্যাকেটটা আগে ঠিকঠাক করে কৌটোর মধ্যে ঢেলে রাখলাম, আর এই দিকে মিঠুকে রাখবো। এই জন্য জামা কাপড়গুলো নামাচ্ছি, কেননা ওদের সামনে যদি কিছু থাকে পুরো কেটে টুকরো টুকরো করে দেবে, যতই দূরে থাক ঠিক টেনে টেনে। আর কি বলবো তোমাদের, দরজা খুলে যে এই দিকে এসেছি না, পুরো পেটে নাড়ি ভুড়ি গোলাচ্ছে। আসলে এই যে মিঠু, আর বিশেষ করে আমাদেরও যা খাবে ওকে দিয়েছো ব্যাস, পুরো একেবারে সে কি আর বলবো। তা ওকে পরিষ্কার করে স্নান টান করিয়ে ওখানে বাটি দুটো ধুয়ে রেখে দিয়েছি। আমি বললাম দেখ, যখন চা করবো তখনই তোকে বিস্কুট দেবো, কিন্তু ও চিৎকার শুরু করে দিয়েছে। কেন বলো তো, খালি বাটি, বেচারা কি আর করবে। তা এই দিকে মিঠুকে স্নান করিয়েছে, আর ওই দেখো ফ্লোরে কিন্তু একটা গদি পাতা রয়েছে, আর গণপতি বাপ্পাকে এইখানে দিয়েছি। হ্যাঁ, সেদিন গণেশ বাবাকে এখানে, আর লোকনাথ বাবার একটা ছবি ছিল এই রুমে দিলাম। আপাতত এই দুজনকে দুই রুমে রাখলাম। দেখো রাত্রেবেলা তো এইদিকে কেউ থাকে না, তারপরে আমি সারাদিন থাকি, কিন্তু তাও ঘরগুলো খালি। আমি বললাম না, ঠাকুর দেবতা থাকলে আর কোনো কিছু নেই। এবার আমি এই দুজনকে দুই রুমে রেখেছি, পরে ছেলে বৌমা কি রাখবে না রাখবে, যখন ওরা এই রুমে থাকবে ওরা ভাববে। চা বসো এখন, এগুলো ধুয়ে নিয়ে আসি, এগুলো ধুয়ে মেলে দিয়ে এসে চা বসাবো। ভেবেছিলাম যে আগে কেচে মেলে দিয়ে আসবো, তারপরে চাটা করবো, কিন্তু ঘড়ির কাঁটা তো আর আমার সঙ্গে ঘড়ির কাঁটার সঙ্গে আমি তো পারলাম না। দেখতে দেখতে আমাদের দোকানে যাওয়ার টাইম হয়ে এসছে, আর মিঠুও চিৎকার করছে। তা বরঞ্চ চাটা করে খেয়ে তারপরেই যাই কাজবো। তবে ততক্ষণে ওয়েদার আবার কীরকম চেঞ্জ হবে বলতে পারছি না। আর দেখো ঝড় করে ঘেমে যাচ্ছে, চিন্তা করতে পারো। স্নানটা গলাটা বুঝে যাচ্ছে, স্নানটা করিয়ে দিয়ে আসলাম কিছুক্ষণ আগে, আর ওর অবশ্য স্নান করলে অনেকেরই খিদে পায়। ওই দিকের কাজগুলো খোলা হয়নি এখন। নতুন ব্লগ কিন্তু বন্ধুরা শুরু করে দিয়েছি। তোমরা কিন্তু সারাটা দিন আমার সাথে থাকবে, আর যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবার জন্য রইল আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, সেটা তো বুঝতেই পারছো, হ্যাঁ একটা করে লাইক দিয়ে। চা বসে এবার এদিকে আসে, চা আবার না শুকিয়ে যায়। দেখো কি চেঁচা, চিৎকারের আর শেষ নেই। বিস্কুটগুলোকে কৌটার মধ্যে রাখতে হবে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এই যে তোর বিস্কুট বের করেছি। দেখ চেঁচামেচি নে, তারা গরম কিন্তু গরম, আস্তে আস্তে খা। হ্যাঁ খাও, পরিষ্কার বাটি দেখেছো, খাওয়ার জন্য চিৎকার করছিল। স্নান করেছে না, খিদে। বাবা ওয়েদার তো মেঘলা, 2 বালতি তো ভিজিয়েছি। আমাদের ও গেছে নিচে, মাকে চাটা দিতে গেছে, আর পামটাও ছেড়ে দিয়ে আসবে। আমি বিস্কুটগুলো এই কৌটোটার মধ্যে ভরে রাখছি, এখন আর মেরি বিস্কুটটা লাগবে না। এনো চা, আবার দোকানে যাবে, চা ঠান্ডা না হয়ে যায়। সবে চাটা নিয়ে এসেছি ওর, আর আবার দোকানে গেল, চা না ঠান্ডা হয়ে যায়। আমি চাটা খেয়ে নিই, আমার তো কাচতে হবে। ও বাবা, বাবারই এই যে ফোন নাও। আমি ছাদে গেলাম বাবা, কাচতে গেলাম, তুমি কিন্তু টাইম মতো উঠে কী করো। এই গাছে আর একটাও ফুল নেই, সব ঝরে গেছে। যা রোদ সেরকম না হলেও যা তাপ আছে, জামা কাপড় শুকিয়ে যাবে। আর দেরি করে লাভ নেই, কেচে স্নান করে সোজা ঠাকুর ঘরে যাব, পরে ঘরের কাজ করব, বেলা হয়ে যাবে। উপরের রুমটায় যে ভাইগুলোকে ভাড়া দিয়েছি, আমি যখনই সকালে আসি ওদের কাউকেই দেখতে পাই না। ওরা কোন সকালে যায়
কখন বাড়ি আসে। আর সন্ধ্যার পর থেকে তো আমার গ্রিল তালা দেওয়াই থাকে, বাবু বেরিয়ে যায়, তারপরে আমি তালা দিয়ে সেই যে ঘরে বসি, আর কে ঢুকলো কে ই করলো আর আমি তো টের পাই না। তাই ওপরে যে ওরা এসছে ওই মানে একজনকেই দেখতে পাই, আর দুজনকে তো দেখতেই পাই না। আসলে ওই যে কি ওরা মনে হয় যে মানে বাড়িতে বাড়িতে গিয়ে পেশেন্টদের দেখে, যার জন্য ওরা মানে পেশেন্টকে থেকে দেখে। কোনো সময় নাইট ডিউটি করছে, কোনো সময় আবার ডে নাইট দুটোই করছে, যার জন্য ওদের কোনো দেখাই পায় না। তবে ভালো হয়েছে, ওরা যে বেশি থাকে না, আমি এই যে নিজের মনের মতো বিন্দাস কাজ করতে পারি। কেউ থাকলে দেখবে একটা কেমন যেন লাগে, যে যতই নিজের বাড়ি ছাদক তাও না কেউ রয়েছে, কাজ করতে গেলে একটু বারবার করে পেছন ঘুরতে হয়, কিন্তু না। আর আজকে দেখো কতগুলো চাদরটার মধ্যে দড়ি টানানো আর বাঁশটা না মট মট করছে, কেননা মানে ওটা একেবারে মরমরে হয়ে গেছে জানো। এখন ভাবছি দড়ি ছিঁড়ে না এগুলো আবার ছাদে পড়ে। বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে একেবারে কুরকুরে হয়ে গেছে বাঁশটা, আর কিনতে হবে কটা বাঁশ আবার, নালে দড়ি টানাতে অসুবিধা হয়ে যাবে। আর এদিকে মানে হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ না একটা মানে আওয়াজ হলো, তারপরে পাড়া দিতে গিয়ে দেখলাম এইটা ফুলেছে, মানে এই মেজোটা ফেটে যাবে। বাড়িতে মানে বললাম না, যেদিকে যাই আমার যদি কিছু চোখে পড়ে তাহলে তখনই মানে সেটা মাথার মধ্যে গেঁথে যায়। আগে কাজকর্ম করার পরও অনেক সময় থাকতো, কোনো সময় সিঁড়িতে বসতাম, ছাদে বসতাম, তারপরে ভাড়াটেদের সঙ্গে একটু গল্প টল্প করতাম। এখন সব থেকে ভালো আছি সত্যি, কাজকর্ম হয়ে যায়, মোবাইল নিয়ে নিজের কাজকর্ম করি, আর সিঁড়িতে বসার সময়ও পাই না। আর হ্যাঁ দেখো আওয়াজ পাচ্ছ, মিঠু চিৎকার করছে। ঝটপট নিচে নেমে এসে স্নানটা সেরে নিলাম, কেন চাদর ঠাদর কেচেছি, তখন নাইটির নিচটাও ভিজে গেছে, কাজ কিন্তু পড়ে রয়েছে। হ্যাঁ, বিছানা তোলা সমস্ত কিছু পড়ে আছে। আর যে ওড়নাটা গায়ে দিয়ে আমি রান্না করি, সুতির ওড়নাটা, এই দেখো একটু কোনাগুলো ভেজা আছে, তা ওইটাকে আবার দড়ির মধ্যে দিয়ে দিলাম, কেননা আরেকটু পরেই তোমাকে রান্নাঘরে ঢুকতে হবে। পুজো দেওয়া হয়ে গেছে, দেখো না গামছাটাও মাথার থেকে খুলিনি, চুল দিয়ে তো টপ টপ জল পড়ছে, আর কিচেনে ঢুকলেই তো একটা খোপা বেঁধে নেব। তা পুজোটা দিয়ে চলে আসলাম। এই যে তোমাদের তো বললাম বিছানাও তোলা হয়নি। আর এদিকে আমি ঘরে এসে দেখেছিলাম যে আমার বাবুসোনা তখনও ঘরে রয়েছে। তা বলেছি বাবা একটুখানি হরলিক্স দিই, ও মা দিও না দিও না করতে করতে তাও ও বসে মোবাইল একটানা দেখেই যাচ্ছে। আমি না সাইডে কাপটার মধ্যে একটুখানি দিয়েছি, তারপরে মানে মোবাইল যখন দেখতে থাকে, কাজ যখন করতে থাকে, খেয়াল থাকে না তো ও যে আমাকে না করেছে, ওর পাশে যে আমি কাপটা রেখেছি, কখন দেখি নিজের এক মনে খেয়ে যাচ্ছে। তার মানে এটাও ওর খেয়াল নেই যে মাকে না করেছি, তা সত্ত্বেও মা দিয়েছে। তাই যে নিচে চলে গেল, আর পেছন দিয়ে জিজ্ঞাসা করলাম বাবু কী খাবে কী খাবে, আমাকে আবার নিচে যেতে হবে, গিয়ে জিজ্ঞাসা করতে হবে কে কী খাবে, ছেলে কী খাবে, ও কী খাবে। আর এদিকে সেই কিছু ছেলের শার্টগুলো নামানো রয়েছে, ওগুলো ভাবছি ভাঁজ করে আলমারিতে রেখে দেব। মনে পড়লো আবার চালটা ভেজাতে হবে। চালটা বের করতে এসে দেখি এই যে কৌটোটার মধ্যে 2 প্যাকেট লঙ্কার গুঁড়ো কবে রেখেছি, কৌটোটা যে ওইখানে রেখেছি সেটাও ভুলে গেছি। এখন যদি আমাদেরও ঘরে থাকতো বলতো কি আরও কৌটো কিনে জঙ্গল করো, কোনটা কোথায় রাখো মনে থাকে না। আর এই শার্টগুলো ছেলে সেরকম ব্যবহার মানে কোথাও গেলে ব্যবহার করে, তা লাগবে না যখন নিচে থাকলেই তো বুঝতেই তো পারছো কীরকম মানে এলোমেলো হয়ে থাকে। আর আলমারিটা গুছানোই আছে, এলোমেলো করেনি। আর ওর আলমারিতে হ্যাঙ্গার দিলে না জামা কাপড় বলো শাড়ি বলো বেশি রাখা যায় না। এখন যাচ্ছি নিচে, গিয়ে জিজ্ঞাসা করি কে কী খাবে। দোকানে ঢুকছি না, লোকজন রয়েছে, তাই এখান থেকে আস্তে আস্তে করে জিজ্ঞাসা করছি কী গো কী করব, বাবু কোথায়, এইভাবেই আস্তে জিজ্ঞাসা করছি। তা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপরে নিজে আবার নিজের কাজে দিকে হাঁটা দিলাম। দূর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, এরা কিছু বলে না, আমাকে মানে এরা দাঁড় করিয়ে রাখে, আমার কাজে তো দেরি হয়। বললাম কী খাবে কী খাবে, লাস্টে বললাম একটু ছাতু দিয়ে, আর ছেলেকে বললাম বাবু কী রান্না করবো, বললো মা আজকে একটু চিকেন নিয়ে আসি, রবিবার তো ওই নিমন্ত্রণ খেয়েছিল, চিকেন হয়নি, তাহলে চিকেন নিয়ে আসলে তাহলে ওই মা বাবা তো খায় না চিকেন, ওই আমার 3 জনের মতো, আর আমারও সেরকম চিকেনই নেই। চলো শুনে এসছি, ছাতুটা তো গোলাই, ও লেবু কাটতে হবে আবার একটা।
তো বাবা ছাতু খেতে চায় না, কিন্তু মাঝে মধ্যে একটু ভালো ছাতুটা, এই ছাতুটা বেশ ভালো। দিয়ে এসে তারপর তুই খা, আস্তে আস্তে নামিস বাবা। এই যে ছেলে চিকেন নিয়ে আসলো, ভাতটা তো বসিয়ে দিই, তার গামলাটা বসিয়েছি, এদিকে জলের ড্রামটা রয়েছে বাইরে, চিকেনটাও ধুয়ে নিতে হবে। আর আমার বাবু যখনই চিকেন আনে দুটো করে লেগ পিসে যে পায়ের যে পাতাটা থাকে নিয়ে আসে, ওটাকে আমি আবার গরম জল করে ছাড়াতে হয়, কিছু করার নেই, ছেলেটা ওটা ভালো খায়। এদিকে ভাতের জলটা বসিয়ে এইদিকে চলে আসলাম। এই কাজটা কবে থেকে তোমাদের তো বললাম করব করে, দেখবে রান্নার মধ্যে কিন্তু সবথেকে শর্টকাটের রান্না হচ্ছে চিকেন রান্না। চিকেন বলো, ডিম বলো, তাও আমার মনে হয় ডিমের থেকেও চিকেন রান্নাটা সোজা। মাছ আনলে মাছ ভাজরে, তারপরে মশলা, মানে মাছে কি দেব ওই একটা ইসে, তারপর একই রকম হয়তো কোনো সবজি দিয়ে করলে ছেলের পছন্দ হবে না, আমরা খাবো, তা এর থেকে চিকেনটা ঠিক আছে, শর্টকাটে রান্না। সেই পেঁয়াজ রসুন দিয়েই তা রান্নাটা যখন মানে চিকেন হবে, ডাল হবে, আর শাশুড়ি মা শাপলা বললো যে শাপলা দিয়ে কিছু করবে, তা বরঞ্চ আমি বসে না থেকে এই কাজগুলো করি, রান্নাঘরের চাপটা কম। আর এই টাইলসগুলো মুছতে গিয়ে ভাবি আবার বাবা খুলে ঠুলে পড়বে না তো, তাই এক জায়গায় না একটু আওয়াজ পেলাম, আমরা এই বাবা খুলে না পড়ে। জানো তো আমাদের যে গ্রিলটা নতুন, আমরা যে ঝুল বারান্দায় যে গ্রিলটা বসিয়েছি, সেই গ্রিলটা যখন বসাতে গেছে, আর মিস্ত্রি ভাই কী করেছে, এক কোণা দিয়ে এমনভাবে মেশিন চালিয়েছে যে একটা টাইলস টুকরো খুলে পড়েছে। তা তখন বলল যে ওই টুকরোটা আমি লাগিয়ে দেবো বলে 6 মাস হয়ে গেছে গ্রিলটা বসানো হয়েছে, টুকরোটা আমি যত্ন করে এই বারান্দার কোণায় রেখে দিয়েছি, কেননা কালারের ব্যাপার আছে তো, ম্যাচ হবে না না হয়, ওই জন্য আমি টুকরোটা রেখে দিয়েছি। এদিকে দেয়াল ঠেয়ালগুলো মোছা হয়ে গেছে, এখন এই যে ঝুল বারান্দাটা মুছে নিচ্ছি। আর এটা কিন্তু মার্বেলেরই দাগ, আবার ভেবো না কেউ নোংরা, এই যে দাগটা এরকম। আমার এই দিকের দেয়ালগুলো চপচপ চপচপ করছে। ভাত না আবার নরম হয়ে গেলে তো আর রক্ষে নেই। ভাতটা নামিয়ে নিয়েছি, তারপরে চলে আসলাম, এই যে ডাইনিং রুমটা মোছা বাকি আছে সেটাকে আবার মুছে নিচ্ছি, কারণ এইটুকু আবার বাকি থাকবে কিসের জন্য। ডাল এই যে গরম জল দিয়ে রেখে দিয়েছি, চাকা হয়েছিল, ছেড়ে গেছে, এবার দেখি টমেটো না চালটা বের করবো, চালটা বের আবার নষ্ট হয়ে যাবে, পাটে পাটে কাটা টমেটোও আছে। আমি ডিম এখানে রাখি না, ডিমগুলো সব বাটি করে রাখি, আর এখানে আমার একটু লেবু তারপর টমেটো রাখতে সুবিধা, আবার লেবু মাটা ছেড়ে দিলাম। ডাইনিং রুমটাও মুছেছি, আর আমার গোপাল সোনা ঘরে এসছে, প্যাচ প্যাচ করে পাড়ানো শুরু হয়ে গেছে, ওমা ঘর ভেজা কেন, তা পাখাটা ছেড়ে ঘরের মধ্যে, মানে মার্কেট নিয়ে এক এক সময় এতটা টেনশানে থাকে, এই জন্য মাঝে মাঝে ঘরে আসতে হয়, তা এখন ওই ঘরে নিরিবিলি আবার কাজ করছে। মেয়েটা কি করেছে জানো তো, এই আমি ঘর মুছছিলাম, ভাইয়ের বউ এসেছিলো, মানে কি ওই যে ভাইয়ের ছেলের যে দিদি শাশুড়ি মারা গেছে, ও সেখানে ফল টল সব কিনে দিতে গেছিলো, তাই এখানে একটু দেখা করে গেল। আর মেয়ে রয়েছে বাড়িতে একা, মেয়ের পরীক্ষা শেষ হয়েছে পরশুদিন, আর একা একা মানে ইন্ডাকশানে ম্যাগি সেদ্ধ করেছে ঠিক আছে, ডিম পোচ করতে গেছে, কড়াইতে তেল দিয়ে ও ডিমটা ফাটাতে টাইম লেগেছে, আর কড়াইয়ে জ্বলে উঠেছে তেলটা, আর মেয়ে তো ভয় পেয়ে মানে ফোন করে ওর মাকে কান্না করছে, সাথে সাথে ওর মধ্যে জল ঢেলে দিয়েছে বলে। এবার আমি বললাম জল ঢালতে নেই, কিছু দিতে হয়, ওর তো সেই অভিজ্ঞতা নেই যে শুকনো কিছু চাপা দিতে, এরকম সেম ঘটনা আমারও হয়েছিল, কড়াইয়ের তেল পুড়ে গেছিলো, সেই উপরে আমি জল ঢালে তো আরও কিন্তু ধপ করে উপর দিকে ওঠে, সে কত বড় একটা বিপদ গেছে বলে। তো ওর মা এসে দাঁড়ালো না, বলে আমি তাড়াতাড়ি যাই, আর এই যে একটা ভয় পেয়েছে ও এবার সাবধান হয়ে যাবে, যে এই তো হয় না। তারপরে বেশি করে ভয় পেয়েছে, একা ঘরে ছিল তো, ও ভাবছে যদি আগুনটা জ্বলে উঠতো কি হতো। এই যে চিকেনটা আমি ম্যারিনেট করবো, লঙ্কা
আর মেয়েরা যতক্ষণে না শ্বশুরবাড়ি আসে সেরকম পাকাপোক্তভাবে রান্নাঘরের কাজকর্ম সত্যিই কিন্তু মানে করতে পারে না। এ দেখো আমি যেমন এখন রান্নাবান্নার দিকে এত ঝোঁক, বিয়ের আগে করতাম টুকিটাকি, কিন্তু না মানে কাজকর্ম সেরকম মানে বিয়ের আগে কোনো মেয়েই সেরকমভাবে করে না। আর আগের কথা তো বাদই দাও, এখন তো আরও। আর আমার ভাইয়ের মেয়েটা ও টুকটাক পারে না যে সেটা না, পারে, কিন্তু ওই যে পড়াশোনার চাপে করতেই পারে না। স্নান করতে যা বাবা, 1টা বাজতে যায়। আর বোনের কথা শুনেছি, কান্না করতে, কড়াইয়ে আগুন জ্বলে উঠেছে ভয়ে। প্রথম অভিজ্ঞতা না, ও তো মানে একা বাড়ির মধ্যে আরো ভয় পেয়ে গেছে। নাহলে এইদিকে ছেলেটা ঘরে মানে ফোনে তো কাজ করছিল, আর এইদিকে এই যে জামা প্যান্ট এনেছে সেইটা বারবার করে ওমা এটা ঠিক আছে, ওমা এটা ঠিক আছে, পরে পরে আমাকে পেছন দিয়ে মানে আমি পেছনে দেখছি, বলছে মা ছবি তুলবা না কিন্তু এখন। আমি বললাম ঠিক আছে আমি ছবি তুলছি না। তার মুন্ডু ঘুরিয়ে ঘুরিয়ে ওর সঙ্গে কথা বলছি আর এই যে রান্না করছি। আর তোমাদের তো বললাম যে চিকেন মানে একদম শর্টকাটে রান্না। দেখছো তো আমার কড়াইয়ের দিকে নজর নেই, নজর হচ্ছে পেছন দিকে। পেছন দিকে তো মা করে মানে দেখাচ্ছে এসে। আর এই যে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। প্রত্যেক দিনই তো আমাদের 1 বাটি করে ডাল, ওই যে মাথাটা ঘুরিয়ে ওর সঙ্গে কথা বলছি। ছেলে ছাদে যাব, কিন্তু আবার চিকেনটা না বসালে, যেহেতু আজকে ছাতু খেয়েছে ছেলে, ওকে স্নান করে আর দেরি করবে না। চিকেনের বাটিগুলো হাতের কাছে এত থাকে যে আসল বাটি ওখানেই থাকে। এই চিকেনটা বসাবো, আর শাশুড়ি শাপলা দিয়ে কি করছে, আমি তো আমার তো শাপলা সেরকম পছন্দ না, আমাদের ও খুব ভালো খায়। এবার এই যে চিকেনটা বসিয়েছি, পেঁয়াজটা ভাজা, বললাম বাবু তুই সর, আমাকে এবার রান্না করতে দে, শুধু চিকেন আর ডাল, তাতেই আমার তোর সঙ্গে যে মুন্ডু ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতে বলতে আমার কাজের দেরি হচ্ছে। তারপরে সরে গেছে। আর এই যে আলু দিয়ে চিকেন, আর আলুটার কথা বলো না, 3 পিস আলু দিয়েছি, সেই আলু একটা যেটা নাকি 2 ভাগ করেছি সেটা সেদ্ধ হয়েছে, আর একটু করে সেদ্ধ হয়নি। আমার বাবু কিন্তু আবার আলু, ওরে বাবা বলো না, আলু হাত দিয়ে এরকম করে চাপ দেবে, জোরে চাপ দেবে না, তাতেই যেন আলুটা ভেঙে যায়, নাহলে বলবে শক্ত। এইভাবে শাপলা তো ভালো খায়। আর এক দিদিভাই, যে দিদিভাই লিলুয়াই থাকে, দিদিভাই সেদিন এই বড়ার কথা বলছিল শাপলার, যে ভেতরে কাঠি ঢুকিয়ে শাপলা এরকম, হ্যাঁ এই দেখো এটা হচ্ছে শাপলা, ভেতরে কাঠি দিয়ে ঢুকিয়ে তারপর বেসনে চুড়িয়ে ভাজা হয়েছে। তো ওই দিদিভাইরা নাকি আগে এরকম বড়া খেত, ওনার মা বানাতো। তাই যে দেখো আজকে, আর আমি যেহেতু শাপলা এরকম পছন্দ করি, আমি বড়া খেতে ভালোবাসি, তা এরকম করে ভেজে নিয়েছে শাশুড়ি। তোমাদের তো বলি যে কোনো বড়া আমার ভীষণ লোভ খাওয়ার। আর এই দেখো কাঠি, দেখেছো এইভাবে কাঠি ঢুকিয়ে বড়া ভাজা। রান্নাবান্না তো হয়ে গেছে, আর এইদিকে ছেলে স্নান করতে ঢুকেছে। আর রান্নার এই যে তাওয়াল দুটো দেখলাম যে এই বক্স জানালাটাই ভালো রোদ, এখানেই দিয়ে দিলাম। টেস্ট হয়েছে তো, এগুলো এক এক সময় এরকম হয় না। আজকে আলু দিয়েছি, 2 পিস আলু সেদ্ধ হয়েছে, যেটা 2 টুকরো করে দিয়েছি, আর একটা 1 টুকরো দিয়েছি, ওটা আবার সেদ্ধ হয়নি, হাত দিয়ে ডলে দিয়েছি। ওটা বললো না মা অসুবিধা হবে না, ও আবার আলু এরকম করে চাপ দিয়ে দেখবে যদি ভাঙে। চলো আমি এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, ছেলে খেতে দিয়েছি, আর ও গেলে আবার আমাদেরও আসবে। তারপরে সবে খেতে বসতে যাচ্ছিলাম, আর দেখতে পেলাম যে আমাদের ওকে দিয়ে এসেছি খাবার। আকাশের কী অবস্থা বাবা, আজকে শুকিয়েছে, আজকে সকাল থেকে রোদ একদম মুড়মুড়ে হয়ে গেছে শুকিয়ে। ঠিক আছে ওয়েদারটা যে মেঘ করে, এই দেখো বাবা রে বাবা, ওই যে মেঘ করেছে, আসবে। আমি চলো তুলে নিই, সব শুকিয়ে গেছে। এই কর্নারটা মেঘ করেছে, এই দিকটা দিয়ে আবার একটু পরিষ্কার। দেখো জামা কাপড়গুলো এনে আমি খেতে বসেছি, ভালো হয়েছে না, একদম মুসুল ধারা বৃষ্টি নেমেছে। আর আমি খেতে খেতে বৃষ্টিটা তোমাদের দেখাতে আসলাম। ভালো হয়েছে বলো, যে
জামা কাপড়গুলো এনেছে আমাদের। ও বলে কি খেয়ে নাও তারপরে আনবে, বৃষ্টি হবে না। তবে এই বৃষ্টি কতক্ষণ হবে জানি না, রাস্তা পুরো ভিজেই যাচ্ছে। এদিকে রোদ আর এদিকে আবার বৃষ্টি, দেখো অবস্থা, ওই পাশে রোদ। হ্যাঁ, হেলমেট নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, একটু রেস্টও নিল না। সাবধানে যাস বাবা। 4:30 বাজে, মার্কেট শেষ হয়ে গেছে। ওর বাবা ওকে রেস্ট নিতে ঘরে পাঠিয়েছে। ও ওই কোন মাঠে খেলা চলে গেল, বললো আবার চলে আসবো। চলে আসবে 6টার মধ্যে চলে আসবো, ওর বাবা গাড়ি নিয়ে বেরোবে তো। বিকেলে তো দেখলে ছেলে খেলা দেখতে গেছিলো, তারপরে আবার ওর বাবা বেরোনোর আগেই 6টার সময় চলে এসেছিলো। আর চলে এসে দোকানে বসেছিল। তারপরে 7:30 বাজলে দোকান বন্ধ করে চাবি দিয়ে এই বেরিয়ে গেল। আর আমিও সেই যে জামা কাপড় মানে চাদর টাদরগুলো ভাবলাম এখান থেকে রাস্তা দেখি আর জামা কাপড়গুলো একটু ভাঁজ করি, তাহলে কি মানে রাস্তাও দেখা হবে আর ভাঁজ করাও হয়ে যাবে। ঘরে এসেই তো একা একা কাজ করব, এর থেকে এদিকে দাঁড়ালে বেশ মনে হয় অনেক লোকের মধ্যে আছি। বারান্দাটা না দাঁড়ালে এরকমই মনে হয় যে অনেক লোকের মাঝে রয়েছে। বাইরের দৃশ্য দেখতে দেখতে চাদর টাদরগুলো ভাঁজ করে নিলাম। বাবুসোনা দোকান বন্ধ করে বেরিয়ে গেছে। বললাম যে রাত্রে একটু চিকেন আছে, তোর একটু রুটি করলেই হবে। বলে ওমা কতদিন ধরে বিরিয়ানি খাই না। বললাম এই বাবু তুই তো সেদিনই খেলি রে। আর কিছু বলেনি, বলা যায় না কী নিয়ে আসে। কিন্তু যাই হোক, আটাও মাখতে হবে আর ময়দাও মাখতে হবে, দুটোই মাখতে হবে। মেখে রাখবো, এবার ছেলে কি খায়, যদি নিয়ে আসে তো বিরিয়ানি ওই খাবে, আর নাহলে একটু চিকেন দিয়ে, চিকেন আছে একটু, রুটি দিয়ে খাবে। চা করে নিয়ে আসলাম, এখন গিয়ে এটা খেয়ে তারপরে মোবাইলে একটু কাজ করে তারপরে আটা ময়দাটা মাখবো। আর আজকের ব্লগটা এখান থেকেই শেষ করি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। শুভরাত্রি, টাটা।